বন্ধুরা শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ওই কি করো? ছাড়ো ছাড়ো বলছি, মেজাজ খারাপ লাগছে খুব। ছাড়ছি না, দেখ কি করি তোকে। আহ, তিনতলা বাড়িটাও পুরোটাই লাল নীল বাতিতে ঝলমল করছে। এ বাড়ির বড় মেয়ের আগামীকাল বিয়ে, আজ গায়ে হলুদ। আশরাফ সাহেব আর জাহানারা বেগম দম্পতি চোখের মনি তাদের বড় কন্যা অদিতি, তারই আজ গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ি ভর্তি লোকজন আর হই হুল্লোড় চলছে। পুরো বাড়ি যেখানে আনন্দে মেতে আছে, সেখানে একমাত্র একজন আছে যার হদিস এখনো পাওয়া যাচ্ছে না। জাহানারা বেগম পিঠার রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটা ভেতর থেকে লাগানো। তিনি পিঠাকে বেশ আলতো সুরে ডাকলেন, পৃথা মা, কোথায় তুই পৃথা? ভেতর থেকে গুনগুন শব্দে পড়ার আওয়াজটা হুট করে থেমে গেল। পিঠা উত্তর দিল, চাচিমণি আমাকে প্লিজ তোমরা একটু পড়তে দিবা। কাল সকালেই আমার পরীক্ষা, বিয়ের প্রিপারেশন নিতে গিয়ে কিছুই পড়া হয়নি আমার রিভিশনটা তো দিতে দাও প্লিজ। এখন যাও, আমি রিভিশনটা শেষ হলেই চলে আসবো উপরে। জাহানারা বেগম হালকা করে মাথা নাড়লেন আর বললেন, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। কই বিয়ে বাড়িতে শাড়ি পরে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, তা না করে বইয়ে মুখ গুজে বসে আছে। বলতে বলতে তিনি চলে গেলেন রান্নাঘরের দিকে। সেখানে ফুলি খালা রান্নায় ব্যস্ত। এত মানুষ ঘর ভর্তি, তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। অদিতির রুমে সব মামাতো ফুপাতো বোনেরা আর ওর বান্ধবীরা বসে আছে। অদিতিকে সাজাচ্ছে ওরা। অদিতি মাঝারি গড়নের গোলগাল মুখের আর দেখতে খুব সুন্দর। হলুদ শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ মায়াবী লাগছে। অদিতি আপু, তোমাকে এত সুন্দর লাগছে কেন আজ? ছোট্ট মামাতো বোন পিয়ন্তির প্রশ্নে হাসলো অদিতি, গাল টেনে বলল, তোর বিয়েতে তোকেও এমন সুন্দর লাগবে রে পাখি। নিজের বিয়েতে বোধহয় সব মেয়েকে সুন্দর লাগে, তাই আমাকেও সুন্দর লাগছে। অদিতির উত্তরে পিয়ন্তি কি বুঝলো কে জানে, সেও হাসলো। মারিয়া জিজ্ঞেস করলো, আপু পিঠা কোথায়? সবাই আছে, ওকে দেখছি না যে। ওর কাল পরীক্ষা, তাই পড়ছে পাগলিটা। অনেকবার আমি আর মা মিলে ডেকেছি, কিন্তু মহারানীর এক উত্তর, পড়া যতক্ষণ না শেষ হবে সে আসবে না। এটা কোনো কথা হলো? আজ আমরা সবাই মজা করব, একসাথে ভেবে রেখেছি। চিন্তা করিস না, ও চলে আসবে। আমার হলুদ আর ও থাকবে না, এটা তো হতেই পারে না। পিতার পরিচয় দেওয়া যাক। পিতা হলো আশরাফ সাহেবের বড় ভাইয়ের মেয়ে। পিতার বাবা অনেক আগে মারা যান। পরে পিতার মা আরেক জায়গায় বিয়ে করে লন্ডন চলে যান। কিন্তু পিতাকে তার দ্বিতীয় স্বামীর পরিবার মেনে নেয়নি, তাই পিতা আশরাফ সাহেবের সাথেই রয়ে গেছে তাদের পরিবারের একজন হয়ে। সবাই তাদের সাধ্যমতো ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে পিতার জীবন। পিতা এবার এইচএসসি পরীক্ষা দিবে। টেস্ট পরীক্ষা খুবই শীঘ্রই। পিতার এই পরিবারের প্রতিটা মানুষকে খুব বেশি ভালোবাসে। চাচু, চাচিমণি, অদিতি আপু, অপু ভাইয়া, এই মানুষগুলো আর তার প্রিয় বইগুলি মিলেই তার জীবন। ব্রোকেন ফ্যামিলি হয়েও সে এত সুন্দর পরিবার পেয়েছে, এই জন্য সে খুবই খুশি। অদিতি আপুর বিয়ে, তাই সে আরো বেশি খুশি। আপু যে এত সুন্দর আর ভালো একটা বর পাচ্ছে, সেটা ভাবলেই তার মন খুশিতে ভরে যায়। পড়তে পড়তে প্রায় অনেক সময় হয়ে এলো, তাই সে এবার ভাবলো রেডি হয়ে নেওয়া যাক। সুন্দর একটা বাসন্তী রঙা শাড়ির সাথে লাল হিজাব, চুড়ি আর হালকা ফুলের গহনায় নিজেকে সাজিয়ে নিল। দেখতে সে অপরূপা সুন্দরী, তাই বেশি মেকআপ করা লাগে না। একটু লিপস্টিক আর কাজল দিয়ে নিল, ব্যাস সেজে গুজে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলো। এক সিঁড়ি না যেতেই সামনে অপুকে দেখলো। অপু মানে অপূর্ব, আশরাফ সাহেবের একমাত্র ছেলে। একটি প্রাইভেট ইউনিভার্সিটির ইংলিশের টিচার সে। খুব সুন্দর গড়নের আর দেখতেও বেশ। পিতাকে দেখে জড়িয়ে ধরে। পিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চেঁচিয়ে ওঠে, কারণ অপু কখনোই এমন করেনি কোনোদিন। পিতার চেঁচামেচি দেখে অপু ভয় পেয়ে তাকে ছেড়ে দিয়ে বলে, কি রে, এত রংচং মেখে ভূত সেজে আছিস কেন? মেকআপ আর একটু কম করা উচিত ছিল তোর। কি বলো ভাইয়া, সাজিয়ে নিত। এমন করে বলো না প্লিজ, ছোট মানুষ, আমার কষ্ট হয় তো। আহারে, ছোট মানুষ আসছে, যা যা উপরে যা। বাবা মা আপু তোর কান টেনে লম্বা করার জন্য রেডি হয়ে বসে আছে। পিঠা কানে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপর চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ওর কাজে মনোযোগ দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে গেল পিঠা। চাচিমণি, চাচু, অদিতি আপু সবে স্টেজে, সেখানে সে এগিয়ে গেল। এই যে মহারানী,
আসবার সময় হলো তোর? হ্যাঁ রে, পড়া একটু আগে শেষ হলো। আমার কেমন লাগছে বল? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এই পৃথা, আয় আমার কাছে, এসে বস তো, তোর সাথে ছবি তুলবো। পিতা অদিতিকে জড়িয়ে ধরে ছবি তুললো আর বলল, আপু, কাল তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে জানো। তোমাকে আমি কি ভীষণ মিস করব। আমিও তোকে অনেক মিস করবো রে পাখি। পিতার অদিতির ভালোবাসা দেখে আশরাফ সাহেব আর জাহানারা বেগমের চোখ ভিজে এলো। দেখতে দেখতে মেয়েগুলো কত বড় হয়ে গেল। কাল অদিতি নতুন ঠিকানায় চলে যাবে, আর পিতাও একদিন চলে যাবে। ভাবতে ভাবতে আশরাফ সাহেবের বুক ভার হয়ে এলো। কিছুই ভাবতে পারলেন না। অপু ছাদে উঠে এদিক ওদিক তাকিয়ে এক কোণে পিঠাকে দেখতে পেল। পিঠার কাছে গিয়ে বলল, পৃথা, এদিকে আয় তো একটু। পিঠা বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ ডাকাই একটু বিরক্তই হলো আর বলল, কি ব্যাপার, কেন ডাকছো ভাইয়া? দেখছো আমি একটু ওদের সাথে গল্প করছিলাম। গল্প পরেও করা যাবে, এখন আমার একটা কাজ করে দে। এখানে কিছু ফুল লাগাবো, তুই ফুল হাতে রাখ আর আমি বললে আমাকে দিবি। অপু একটা টুলের উপর দাঁড়িয়ে গেল আর ফুল লাগানোর চেষ্টা করতে থাকলো। পিঠা একটা একটা করে ফুল দিচ্ছে আর অপু ফুলগুলো লাগাচ্ছে। হঠাৎই টুলটা দুলে ওঠায় অপু ব্যালেন্স হারাতে নিল আর পিঠার কাঁধে হাত রেখে ভর দিল। আস্তে ভাইয়া, পড়ে যাবো তো, ঠিক আছো? আমি ঠিক আছি, তুই বাকি ফুলগুলো দে। সব কাজ শেষ করে পিঠা চলে গেল একদিকে আর অপু ওর ফ্রেন্ডদের কাছে গেল ওদের কিছু লাগবে কিনা দেখতে। ওর বন্ধুরা ওকে দেখে রহস্যজনক হাসি হেসে বলল, কি দোস্ত, কি কাহিনী? একটু আগে কি হচ্ছিল? মানে কি হচ্ছিল? দোস্ত, পিতা তখন তোর পাশে দাঁড়ানো ছিল, বেশ লাগছিল কিন্তু তোদের দুজনকে। বলি, ওকে নিয়ে ভাবনা চিন্তাও তো করতে পারিস একটু। কি সুন্দর আর মিষ্টি মেয়েটা। কি যে বলিস তোরা, পৃথা আমার কত ছোট জানিস? ওই পুচকিকে নিয়ে কি ভাববো আমি? রাখতো এসব, চল ওদিকে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। পিঠা খেতে গিয়ে হঠাৎ খুব ঝাল লাগলো। কাজিন আর বান্ধবীদের সাথে খেতে বসেছিল ও। হঠাৎ ঝাল লাগায় চোখে মুখে পানি আর লাল হয়ে সে কি এক অবস্থা। অপু দূর থেকে ওর এই অবস্থা খেয়াল করে তাড়াতাড়ি কাছে এগিয়ে এসে বলল, দেখে খেতে পারিস না তুই? ঝাল পড়লো কিভাবে মুখে? পানি খা তাড়াতাড়ি, এই নে। ইচ্ছে করে মরিচ খাইনি, হঠাৎ একটা মুখে পড়লো। বুঝেছি, সাবধানে খা। পিঠার বান্ধবীরা বলল, কে রে এই ভাইয়াটা, এত সুন্দর আর হ্যান্ডসাম দেখতে বেশ কিন্তু। আমার চাচাতো ভাই অপূর্ব, মানে অপু ভাইয়া। ওর বান্ধবীরা পুলকিত নয়নে দেখতে লাগলো অপুকে। পিঠা বেশ অবাক, এত দেখার কি আছে ওনাকে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে পিঠা অদিতিকে তার রুমে পৌঁছে নিজের রুমে চলে গেল। আগামীকাল সকালে তার পরীক্ষা। ভাবলো আরেকবার পড়াগুলো একটু রিভিশন দিয়ে দেওয়া যাক। ফ্রেশ হয়ে পড়তে বসলো। হঠাৎই ফোনে টুংটাং শব্দে পড়া অফ করে ফোন হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে একটা। অপু ভাইয়া পাঠিয়েছে তার আজকের একটা ছবি, পুরোটাই ক্যান্ডিড। কি একটা বিষয় সে হাসছে সেই মুহূর্তে তোলা। বাহ, ছবিটা সুন্দর। এই ছবি কখন তুললো ভাইয়া? ছবির সাথে ছোট্ট একটা মেসেজ লেখা, দেখ তো পৃথা, ভূত সেজেছিলি, তাও আমি কি সুন্দর একটা ছবি উঠালাম তোর। অপু লিখেছে। পিতা হাসলো, উঠে রান্নাঘরে গেল, এক কাপ কফি বানালো। ভাবলো এত সুন্দর ছবির বিনিময়ে এক কাপ কফি অপু ভাইকে খাওয়ানো যায়। কফি বানিয়ে অপুর ঘরে দরজায় টোকা দিল 3 বার। আয় ভেতরে। দরজা ঠেলে পিতা ভিতরে ঢুকে দেখলো অপু তার ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে, কি যেন করছে। চশমার কাছে স্ক্রিনের প্রতিফলন দেখে বুঝলো অফিসিয়াল কোনো কাজ হয়তো। ভাইয়া, তুমি বুঝলে কিভাবে যে আমি? বুঝবো না, এত রাতে তুই পেতনি ছাড়া আর কেই বা জেগে থাকবে? সবাই টায়ার্ড হয়ে ঘুম এতক্ষণে, একমাত্র তুই পড়া নিয়ে জেগে আছিস, বুঝতে পেরেছি। নাও কফি খাও। অপু কফির কাপ হাতে নিতে নিতে বলল, ছবি তোলার পারিশ্রমিক দিচ্ছিস নাকি? হ্যাঁ দিচ্ছি তো, এত সুন্দর ছবির জন্য 1 কাপ কফি তুমি প্রাপ্য। কফি শেষ করে ঘুমিয়ে পড়ো আর রাত জেগে থেকো না। বাহ, বেশ হুকুম করা শিখে গেছিস। এত বড় হয়ে গেলি কবে? পিতা ঝলমলে হাসি হাসলো আর বলল, তোকে সারা জীবন তোমার চুল টানা খাওয়ার জন্য ছোট থাকবো, সে হচ্ছে না। অপু হাহা করে হাসলো। পিতার বেশ চমৎকার লাগলো হাসিটা।
মনে মনে ভাবলো। ভাইয়া কি জানে তার হাসিটা কত সুন্দর? জানে না বোধহয়। ভাবতে ভাবতে রুমে রওনা দিল। পিঠার যাওয়ার পানে একবার তাকিয়ে অপু আবার ল্যাপটপে মন দিল। ভার্সিটি কিছু পরীক্ষা আছে সামনে, তারই প্রশ্নপত্র রেডি করতে হবে তার। পিতার রুমে এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়ল। অপুর হাসিটা এখনো তার কানে বাজছে। এত সুন্দর হাসি হাসতে পারে একটা মানুষ, কিভাবে সম্ভব? আবার ভাবলো, ধ্যাত, কি ভাবছি? হাসি সুন্দর হতেই পারে একজন মানুষের, এত ভাবাভাবি কি আছে? ভাবনাটাকে ক্লান্ত দিয়ে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল সে। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে জাহানারা বেগম বললেন, অপু, তুই পৃথাকে ওর কলেজে পৌঁছে দিয়ে আয় তো। ওর 1 ঘন্টার একটা পরীক্ষা আছে, শেষ হলে আবার নিয়ে আসিস। বিয়ে বাড়ি আস, আমি বা তোর বাবা যেতে পারছি না, একা ছাড়তেও পারছি না ওকে। এত বড় মেয়ে এখনো বাবা মায়ের আঁচল ধরে থাকে, কি অদ্ভুত। ঠিক আছে, নিয়ে যাব। পিঠা মনে মনে ভাবলো, খোঁজেটা না দিলে এই মানুষের পেটের ভাত হজম হতো না মনে হয়। তারপর উঠে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, চলো। অপু একটা রিক্সা নিল। পিঠাকে বলল, ওট রিক্সায় নাকি তাও পারিস না, ধরে উঠাতে হবে। হয়েছে তো, থামো, আর কত পেঁচাবে? উঠছি উঠছি। বলে রিক্সায় উঠতে গিয়েও একটু হোঁচট খেতে নিল। সাথে সাথে অপু ওর এক হাত চেপে ধরল। ঝট করে পিতা অপুর মুখের দিকে তাকালো। কি দেখছিস? পড়ে যেতে নিচ্ছিলে তো, ঠিক মতো রিক্সাতে উঠতে পারিস না দেখি। কে সারা জীবন কোলে নিয়ে ঘুরবে তোকে? নিজে নিজেও তো কিছু করতে হবে। আমি কি বলেছি কেউ আমাকে কোলে নিয়ে ঘুরতে? কাদো কাদো মুখ হয়ে গেল তার। অপু হঠাৎ ভালো করে ওর মুখের দিকে তাকিয়ে থেকে থমকে গেল। পিঠার চিবুকে একটা তিল আছে, আগে তো খেয়াল করেনি। মনে হলো তিলটা মুখের ওই স্থানে পারফেক্ট। হুঁশ ফিরতেই ভাবতো, কিসব ভাবছি। হাতের মেহেদির রং খুব গাঢ় হয়েছে অদিতির। সাইফকে ছবি তুলে পাঠালো। সাইফ রিপ্লাই দিল, বাহ, কি সুন্দর মেহেদি রং হয়েছে আমার বউয়ের হাতে, মাশাআল্লাহ। অদিতি লাজুক ভঙ্গিতে হাসলো আর লিখলো, মেহেদির রঙের মতোই রঙিন হোক আমাদের জীবন, এটাই চাওয়া। সাইফ লাভের এক পাঠালো। পিঠা ফিরলে পিঠাকে নিয়ে অদিতি পার্লারে সাজতে যাবে। অদিতি পিঠার জন্য অপেক্ষা করতে লাগলো। কলেজে পৌঁছে দিয়ে অপু গেল ফুলের দোকান থেকে ফুল কিনতে। অদিতি কাঁচা ফুল দিয়ে সাজতে চেয়েছে বিয়েতেও, তাই ভাবলো এসেছি যখন ফুলগুলো নিয়ে যাই। অদিতির জন্য খোপার ফুল নিল, হাতে বালার মতো কাঁচা ফুল নিল। কি ভেবে পিঠার জন্য এক সেট ফুল নিয়ে নিল সে। ফুল নিয়ে পিঠার কলেজের সামনে এসে দাঁড়ালো। কই মেয়েটা? সবই বেরোচ্ছে, পিঠাকে দেখছে না অপু। একটু এগিয়ে গিয়ে দেখলো ফাইল হাতে দাঁড়িয়ে আছে পিঠা। সে এদিক ওদিক তাকাচ্ছে। অপু কাছে এগিয়ে গেল। কিরে, কতক্ষণ দাঁড়িয়ে আছি জানিস? তাড়াতাড়ি চল। ভাইয়া জিজ্ঞেস করবে না পরীক্ষা কেমন দিলাম? কেমন আর দিবি, ভালো স্টুডেন্ট নিশ্চয়ই ভালোই দিয়েছিস। আর হ্যাঁ, নে এগুলো ধর আর চল। পিতার হাতে ফুলের প্যাকেট দিয়ে হাঁটতে শুরু করলো অপু। পিতা প্যাকেটে কি আছে দেখতে নিল। অপু ডাকায় আর না দেখেই হাঁটা শুরু করলো। রিকশায় বাড়ি ফিরে এলো দুজনে। পিতা বাড়ি ফিরতেই অদিতির রুমে গেল। অদিতি পার্লারে যাওয়ার জন্য সব গুছিয়ে বসে আছে। প্যাকেটটা অদিতিকে পিতা দিতে দিতে বলল, নাও আপু, তোমার জন্য ফুল। ও, ফুল এনেছো অপু, বেশ। কত সুইট ভাই আমার, দেখেছিস কত খেয়াল রাখে সবার। এমন ছেলে কোটিতে একটা আমার ভাই। হ্যাঁ, ভাইয়ের গুণগান গাওয়া শেষ হলে সব নিয়ে নাও, আমাদের পার্লারে যেতে হবে। কি রে, আরেক সেট ফুল কার জন্যে? তাই তো, ফুল 2 সেট দেখা যাচ্ছে। আরেক সেট কার? বুঝেছি, ভাই আমার তোর জন্য ফুল এনেছে বোধহয়। পিতা শুনে অবাক। সত্যি তার জন্য ফুল এনেছে? আহা, কি আনন্দ, সেও ফুল দিয়ে সাজবে। ফুল হাতের রুমে চলে এলো। পার্লারে যেতে হবে, হাতে খুব সময় নেই, তাই অদিতিকে নিয়ে পার্লারে চলে গেল পিঠা। সাজগোজ শেষ করে যখন তারা ফিরল, তখন সাইফের পরিবার অলরেডি চলে এসেছে অদিতিদের বাসায়। অদিতিকে মেরুন শাড়ি, গোল্ডেন জরির ওড়নাতে ভীষণ মায়াবী সুন্দর লাগছিল। অপুর বোনকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল। তার বোন, তার একমাত্র বোন, আজকে বিয়ে হয়ে চলে যাবে। একসাথে বড় হওয়া, খেলাধুলা করা, কত শত স্মৃতি তার এই বোনের সাথে। বোনটা চলে গেলে তাদের এই ঘরটা কতটা শূন্য হয়ে যাবে ভাবতে ভাবতে চোখ ভরে এলো তার। পিতা অপুর দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, ওনার চোখে কি পানি? কখনো কাঁদতে দেখিনি ওনাকে। সবসময় হাসি খুশি কেয়ারিং একজন মানুষ তার এমন আবেগকে দেখতে পেয়ে
পৃথা বুঝলো মানুষটা ভেতরে খুব ইমোশনাল আসলে। স্টেজে সাইপার অদিতিকে বসানো হলো। দুই পরিবারের সবাই খুব দোয়া করলেন তাদের দুজনকে। পৃথা পার্লার থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে গেল। মেহমানদারি থেকে শুরু করে রিলেটিভদের বাচ্চা পর্যন্ত সে তদারকি করতে থাকলো। ফুলের সাথে সজ্জিত গাঢ় সবুজ রঙের লেহেঙ্গাতে মোড়ানো এই অষ্টাদশীকে বিয়েতে আসা অনেকেই খেয়াল করেছিল। কে মেয়ে অনেকেই চিনতে পারছে না। অপু শুনল বরপক্ষে কেউ একজন বলছে, এই মেয়েটাকে আপা দেখতে ভারী মিষ্টি তো। এমন একটা মেয়ে আমার রায়দের জন্য নিলে বেশ ভালো হয় কিন্তু। অপু ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলো বরপক্ষের একজন বেশ ভালো সম্ভ্রান্ত দেখতে মহিলা কথাগুলো বলছেন। অপুর চোখ পৃথাকে খুঁজতে লাগলো। পশ্চিমের এক কোণে কিছু বাচ্চার সাথে পৃথাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে সে বলল, পৃথা, একটু আমার সাথে আয় তো। পৃথা বিনা বাক্যে উঠে এলো। অপু ওকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, হঠাৎ এইখানে আনলে যে? কিছু লাগবে? কিছুক্ষণ পৃথার চিবুকে থাকা তিলটার দিকে তাকিয়ে থেকে অপু হালকা গলায় পড়ল, পৃথা, আজ আমার মন খারাপ জানিস? হ্যাঁ জানি, অদিতি আপু চলে যাবে তাই তুমি মন খারাপ করে আছো। তুই আমাকে বুঝতে পারিস? আমি ভাবতাম মা ছাড়া আমাকে কেউই সেভাবে বুঝতে পারে না। তুমি জানো তুমি খোলা বইয়ের মতো, একটুখানি মনোযোগ দিলেই পড়া যায়। তোমার দুঃখ তোমার চেহারায় ফুটে থাকে স্পষ্ট। সামনে থাকা অষ্টাদশী এই তরুণীটিকে অপুর খুব আপন মনে হলো। পিতা ওদের সাথে কত বছর, অনেক বছর ধরে। সেই ছোটবেলা থেকে মেয়েটা ওর আশেপাশেই ছিল। আজকের মতো গভীর দৃষ্টি নিয়ে কখনো ওকে দেখা হয়নি, চেনা হয়নি। সবসময় ছোট মানুষ ভেবে ওর সাথে খুনসিটিময় সম্পর্ক অপুর। আজ সেই মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে আর ছোট নেই। ভালো লাগা, খারাপ লাগা, আবেগ সব বোঝার মতো বড় হয়েছে। ফুলগুলো তোকে মানিয়েছে। আজ একটু বেশি সেজেছিস নাকি? আগে এমন সাজতে দেখিনি তো। কই, আগেও তো সেজেছি অনেকবার। তোমার কাছে কি সাজটা বেশি লাগছে? বাই দ্য ওয়ে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। সুন্দর লাগছে তোকে ফুলগুলোতে। তবে একটা কথা, যদি কেউ তোকে ডেকে কিছু জিজ্ঞেস করে বা জানতে চায়, ফিরিস্তি নিয়ে বসে পড়িস না সবকিছু বলতে। কেন? এমনি যা। বলে অপু চলে গেল। পিতা কিছু বুঝলো না ব্যাপারটা ঠিক। সেও চলে গেল স্টেজের দিকে। পিতার সব বান্ধবীরা ওকে ঘিরে ধরলো। কিরে বান্ধবী, আজ তো একেবারে পরি সেরেছিস। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু তোকে। হয়েছে, থাম। আয় সবাই অদিতি আপুর সাথে দেখা করবি। বলে পিতা ওদের স্টেজে নিয়ে গেল। এই দাঁড়া দাঁড়া, পৃথা ওই ভাইয়াটা কই রে? রূপার প্রশ্নে পিতা তাকালো ওর দিকে। কেন ভাইয়া? আরে তোর সেই চাচাতো ভাই, একেবারে নায়ক নায়ক চেহারা যার। রূপার কথা শুনে মুখে বিরক্তি ভাব এনে পিতা বলল, থাম, ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ায় জানিস? শুনলে তোর খবর করে ফেলবে। ওনার এসব কথাবার্তা পছন্দ না। ওনার পছন্দ না নাকি তোর পছন্দ না সেটা বল। রূপার কথাই পিতা খুবই বিরক্ত হলো, আর কোনো উত্তর দিল না। আপা, এই মেয়েটি কে গো? জাহানার বেগমকে প্রশ্ন করলেন সাইফের মামি। জি, ও পৃথা, আমার ভাসুরের মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি। ওর বাবা মা কোথায়? ও আমাদের কাছেই মানুষ আপা, আমরাই বলতে পারেন বাবা মা। আচ্ছা বেশ, তাহলে তো আপনার সাথে আলাপ করা যায়। কি বিষয়? আমার একটা ছেলে রাইট সুইজারল্যান্ডে থাকে। আমরা ছেলেকে বিয়ে করাবো, তাই অনেকদিন একটা মেয়ে খুঁজছি। পৃথাকে আমাদের ভালো লেগেছে। আপনারা চাইলে আমরা ওকে আমাদের মেয়ে বানিয়ে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। আপা, ও তো এখনো অনেক ছোট, এসব নিয়ে আমরা ভাবিনি আসলে। সাইফের মামি হাল ছাড়ে পারছি না। আপা ভেবে দেখেন আর ভাইকেও বলেন, আমাকে জানাবেন প্লিজ, আমি অপেক্ষায় থাকবো। জাহানারা বেগম চিন্তায় পড়লেন। ভাবলেন আশরাফ সাহেবকে জানাবেন ব্যাপারটা। অদিতি বিদায়ের সময় হয়ে এলো। আশরাফ সাহেব আর জাহানারা বেগম আদর মেয়েকে সাইফের হাতে তুলে দিয়ে দোয়া করলেন। অদিতিকে জড়িয়ে ধরে পৃথা খুব কাঁদলো। তার ডাগর চোখে টানার কাজল পানির স্রোতে ভেসে যাচ্ছিল অবল নীলায়। পৃথার কান্না দেখে অপুর কোথাও একটা সূক্ষ্ম ব্যথা হচ্ছিল, যার কারণ অপু নিজেই বুঝতে পারছিল না। অদিতি চলে যাওয়ার পর মনে হলো পুরো বাড়িটার অদ্ভুত এক নীরবতা এসে ভর করেছে। জাহানারা বেগম তার রুমে বিশ্রাম নিতে চলে গেলেন।
আশরাফ সাহেব গেলেন বিয়েতে সাহায্য করা আসে কিছু স্টাফদের পাওনা মিটিয়ে দিতে। পৃথা ওর রুমে এসে ফ্রেশ হবার জন্য কাপড় থেকে কাপড় বের করে আয়নার সামনে চোখ পড়তে দেখলো কাজল লেপ্টে ওর চেহারার অবস্থা শোচনীয়। ফুলের গহনাগুলোতে আরেকবার চোখ পড়লো তার। সারাদিনের দৌড়ঝাঁপে ফুলগুলোর দিকে মনোযোগ দিতে গিয়েও দিতে পারেনি সে। এখন খেয়াল করলো আসলেই ভীষণ সুন্দর ফুলগুলো। অপু ভাই এত কেয়ারিং একজন মানুষ সব সময়। কখনো অবসরে মানুষটাকে নিয়ে ভাবা হয়নি পৃথার। মাথা ভর্তি কোকড়া চুল, উজ্জ্বল চোখের মায়া মায়া চাহনি, শান্তশিষ্ট স্বভাবের অপুকে কখনো পৃথা আলাদা করে ভাববে সে কথা মাথায় আসেনি। পৃথা যখন খুব ছোট তার মনেও নেই, তখন এ বাড়িতে চাচুর কোলে চড়ে পা রেখেছিল। অদিতি আপুর সাথে বেশি সখ্যতা ছিল পৃথার। অপু সবসময় শান্তশিষ্ট স্বভাবে ছিল। কখনো কখনো পিতাকে ডেকে বলতো, তোর চুলগুলো খুব সুন্দর তো, খুব টানতে ইচ্ছে করছে। পিতা দুই হাতে বেনি ধরে দৌড়ে পালাতো। কখনো কখনো পিতা আর অদিতির জন্য ফুচকা, আইসক্রিম এসব নিয়ে আসতো। বলা যায় সহজ একটা সম্পর্ক ছিল তাদের। কিন্তু আজ অন্যরকম কেন লাগছে পৃথার? মানুষটাকে আলাদা করে দেখতে, আলাদা করে ভাবতেই ইচ্ছে করছে। এই ইচ্ছার নাম কি? চৈত্রের এই রূপালী নির্জন রাতে অষ্টাদশী এক তরুণীর হৃদয়ে কি নতুন কোনো অনুভূতির আনাগোনা হলো অগোচরে? কে জানে। অপু ওর রুমেই ছিল। মন খারাপ ভাবটা এখনো কাটেনি। এক কাপ কফি খেতে মন চাইলো। পিঠাকে একবার ডাকবে কিনা ভাবলো, আবার ভাবলো পিঠা হয়তো টায়ার্ড। একটু পরে খুট করে আওয়াজ হলো দরজায়। পিঠাকে কফি নিয়ে ঢুকতে দেখে অবাক হলো। পিঠা স্নিগ্ধ হেসে বলল, ভাইয়া কফি খাও, খুব টায়ার্ড তুমি, একটু রিফ্রেশ লাগবে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে পিঠার। স্নিগ্ধ একটা গোলগাল ফর্সা মুখ, গভীর টিকালো নাক, সব মিলে কি অসাধারণ লাগছে মেয়েটাকে। অপু চেয়ে রইল কিছুক্ষণ, জিজ্ঞেস করলো, কাল তোর পরীক্ষা নেই? না ভাইয়া, কাল নেই। বারবার পিঠার ভাইয়া ডাকটা অপুর কানে খুব লাগছিল। এতবার বলে কি আছে, মনে হয় যেন মালা জপছে। অপু মনে মনে খানিক রুষ্ট হলো, বাট প্রকাশ করলো না। ভাইয়া, তোমার রুমে এগুলো কি বই? হ্যাঁ, কেন? আমি পরীক্ষা শেষ করে তোমার কাছ থেকে নিয়ে এগুলো পড়বো। ঠিক আছে, পড়িস। এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। পিতা ওর রুমের দিকে উল্টো ঘুরে যেতে নিলে অপু বলল, পৃথা শোন, আজ বাইরে খুব জ্যোৎস্না, ছাদে যাবি? পিতা অবাক হলো। অপু ভাই সাধারণত ছাদে খুব একটা যায় না। সে আর অদিতি মাঝে মধ্যে যেত বলে উল্টা বকুনি দিত। আজ কি হলো হঠাৎ? ছাদে যাব, চাচিমণিকে বলে যাই। আম্মুকে বলা লাগবে না, আমি যাচ্ছি তো সাথে। আর বলার কি আছে, চল। দুজনে সিঁড়ির দিকে এগিয়ে চল। ওরা ছাদে এসে দেখলো চারপাশ চৈতালি পূর্ণিমায় ভেসে যাচ্ছে। এত সুন্দর চাঁদের আলো, চারপাশ থই থই করছে। ছাদে বসার জন্য একপাশে বেদির মতো তৈরি করা আছে, সেখানে পিঠা বসলো। অপু কার্নিশের এক পাশে গিয়ে দাঁড়ালো। থালার মতো বড় চাঁদটা ওদের মাথার উপর, ভীষণ মায়াময় এক পরিবেশ। তোর মনে আছে পৃথা, একদিন তুই আর অদিতি আপু নানু বাড়িতে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলি? তুই হঠাৎ ডুবে যেতে নিয়েছিলি। পরে অদিতি আপু নিজের জীবনের পরোয়া না করেই তোকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল, অথচ সে নিজেও সাঁতার জানতো না। পরে ভাগ্যক্রমে আমি সেখানে থাকায় বাকিদের ডেকে এনে সবাই মিলে তোদের উদ্ধার করি। হ্যাঁ, মনে আছে। কি ভয়াবহ সে দিনটা, আমি এখনো ভুলিনি। আমার বোনটা এমনই মায়াবী রে। আজকে আপুকে অনেক মিস করছি। বাসাটা খালি হয়ে গেল। ছোটবেলাটা খুব তাড়াতাড়ি কেটে যায়। কেন রে, কেন আমরা সেই সময়গুলোকে ধরে রাখতে পারি না? বলতে বলতে গলা ধরে এলো অপুর। পিতা উঠে গিয়ে অপুর পাশে দাঁড়ালো, কাঁধে একটা হাত রেখেই বলল, শান্ত হও প্লিজ। আপুর বর খুব ভালো, সবসময় আপুকে নিয়ে এখানে আসবে, বেরিয়ে যাবে ওরা। আপুকে সবসময় দেখতে পাবে, মন খারাপ করো না। একবার চাঁদের দিকে তাকিয়ে আবার পিঠার মুখের দিকে তাকালো অপু। জ্যোৎস্নায় ভেসে যাওয়া সেই রাতে অপুর মনে হলো সারা জীবন এই চমৎকার তরুণীটিকে এভাবে পাশে বসিয়ে জ্যোৎস্না দেখে কাটিয়ে দিলে মন্দ হয় না। বিয়ের আয়োজন কাটিয়ে উঠতেই পিঠা ব্যস্ত হয়ে গেল পড়াশোনা নিয়ে। 3 মাস পর তার এইচএসসি পরীক্ষা। খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো সে। অপুর সাথে দেখা সাক্ষাৎও কমে গেল। এদিকে অপু ভার্সিটির অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে পিঠার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। দিনরাত পরিশ্রম করে পিঠা বেশ ভালো একটা পরীক্ষা দিল।
খুব আশাবাদী সে ভালো রেজাল্টের জন্য। পরীক্ষা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে চাচি মনির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো সে। সন্ধ্যায় কলিং বেল বাজলো। জাহানারা বেগম বললেন, যা তো পৃথা, নিশ্চয়ই অপু এসেছে, দরজাটা খুলে দে। পৃথা দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো অপুই এসেছে, হাতে কি কি যেন প্যাকেট। সেগুলো দেখে পৃথা দরজা জুড়েই দাঁড়িয়ে রইলো। কি রে সর, ঢুকতে দিবি না নাকি? ও সরি সরি, আসো আসো। এগুলো কি হাতে? বলতো কি? ও মা, আমি কিভাবে বলবো? না বলতে পারলে পাবি না, যা। পৃথা মুখ ভ্যাংচালো। দেখো না চাচিমণি কেমন করছে। কিরে, তুই কি শুরু করলি বলতো মেয়েটার সাথে? মায়ের কথাই বেশ হাসি পাচ্ছি অপুর। মা, মেয়েটাকে জ্বালাতে তো ভীষণ মজা। না, মাঝের মধ্যে জ্বালাতে হবে দেখা যাচ্ছে। আম্মু কে যেন ফুচকা আইসক্রিম এসব পছন্দ করে, তার জন্য এনেছি। এত কষ্ট করে 2 মাস ধরে বেচারা পরীক্ষা দিল, খাওয়া দাওয়া করেনি ঠিক করে। তাই ভাবলাম কিছু খাবার দাবার আনি, বাবাকে ডাকো একসাথে খাওয়া যাক। জাহানারা বেগম খুশি হলেন। ওদিকে পৃথা তো খুশিতে বাকবাকম। প্যাকেট খুলে হামড়ে পড়ে সে খেতে আরম্ভ করলো। পিতার বাচ্চামো দেখে হাসি পাচ্ছে খুব অপুর। খাওয়া শেষ করে আমার ঘরে আসিস, তোকে সুন্দর কিছু বই দিব পড়তে। আচ্ছা চাচিমণি, অদিতি আপুরা বলেছিল আসবে, কবে আসবে বলেছে কিছু? পৃথা, হ্যাঁ রে, অদিতিরা হয়তো আগামী শুক্রবারে আসবে। ও আচ্ছা। অদিতির কথা উঠতেই জাহানারা বেগমের মনে পড়লো সাইফের মামি বলা সেই কথাগুলো। মহিলা ভীষণ নাছোড় বান্দা। বিয়ের পর 3 মাস কেটে গেছে। এর মধ্যে কয়েকবার খোঁজ নিয়েছেন অপুর বাবা, কিছু জানালেন কিনা পৃথার বিয়ের ব্যাপারে। বারবারই এড়িয়ে গেছেন উনি। মনে সুপ্ত মণিকঠায় তার একটা বাসনা যে অনেকদিন ধরে বসবাস করছে। পৃথাকে তিনি কোনো মতেই দূরে পাঠাতে চান না। তার অপুর জন্য পৃথার চেয়ে উপযুক্ত কেউ হতে পারে না বলে তার বিশ্বাস। কখনো কথা কাউকে তিনি শেয়ার করেননি, এমনকি অপুর বাবাকেও না। কিন্তু এখন মনে হচ্ছে সে দিনটা এসে পড়েছে। তিনি তার বাসনাকে এবার বাস্তবে রূপ দিতে চান। না, অপুর বাবার সাথে আলোচনা করতেই হবে এবার। পৃথা বই আনতে অপুর রুমে গিয়ে টোকা দিল। ভেতরে আয়। কি করছিলে? আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি পড়ছিলাম। বাবা, কি কাঠখোট্টা নাম। এত কঠিন বই পড়ো কিভাবে তুমি? আরে বলিস কি, দারুণ, বইটা পড়লে বুঝবি। বাদ দাও, এই বইটা তো শেষ, আরেকটা দাও ভাইয়া। বাহ, পড়ে ফেলেছিস? আচ্ছা, তাহলে এবার হুমায়ুন আহমেদের অপেক্ষাটা পড়, দারুণ। সেলফ থেকে একটা বই বের করে এনে পৃথা অপুর খাটে বসেই বইটা পড়তে লাগলো। অপু বসলো তার ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কাজ করার ফাঁকে পৃথাকে আর চোখে দেখতে লাগলো। হাত পা গুটিয়ে কেমন আদুরে ভঙ্গিতে বই পড়ছে মেয়েটা। এর সবকিছুই এত আদুরে কেন? অপুর হঠাৎ ইচ্ছে হলো পৃথার গাল দুটো টিপে দিতে। এটা ভেবে মনে মনেই হাসছিল অপু। বই পড়তে পড়তে সেখানে ঘুমিয়ে গেল পৃথা। অপু অনেক ডাকলো, কিন্তু পৃথাকে আর জাগানো গেল না। অপু ভাবলো থাক, ঘুমাক, আমি বরং গেস্ট রুমেই ঘুমাবো আজ। পৃথার গায়ে পাতলা একটা কমফোর্টার দিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে একবার তাকালো সে। কপালে ঠোঁট ছুঁয়ে দেবার তীব্র বাসনাটা অতি কষ্টে নিবারণ করলো সে। না, তার কোনো অধিকার নেই। অধিকার ব্যতীত স্পর্শ করার মতো দুষ্টু মন কখনোই তার নেই। লাইট নিভিয়ে চলে এলো সে গেস্ট রুমে। পরে শুক্রবার অদিতি এলো বেড়াতে। অপু, পৃথা, অদিতি, সাইফ সবাই মিলে বেশ দারুণ একটা সময় কাটালো ওরা। অদিতি হঠাৎ তার মাকে বলল, আম্মু ভুলে তো গিয়েছিলাম, সাইফের মামি কি তোমার সাথে কিছু বলেছিল? হ্যাঁ বলেছিল, পরে তোর সাথে এ ব্যাপারে কথা বলবো। পৃথা অদিতির মুখের দিকে তাকিয়ে রইল। কি ব্যাপারে কথা হচ্ছে ঠিক বুঝতে পারলো না। জাহানারা বেগম সপ্তপর্ণে এড়িয়ে গেলেন ব্যাপারটা। পৃথার এসএসসি রেজাল্ট দিয়ে দিল। গোল্ডেন জিপিএ 5 পেয়ে দারুণ রেজাল্ট করলো সে। চাচিমণি আর চাচু প্রাণ ভরে দোয়া করলেন পৃথা। অদিতি চলে এলো পৃথাকে কনগ্রাচুলেশন জানাতে। অপু ফোন করে জানালো সবাই রেডি হয়ে থাকতে, সবাইকে নিয়ে আজ বাইরে খেতে যাবে। সুন্দর একটা বেগুনি রঙের 3 পিস পরে চোখে কাজল এঁকে হালকা লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নিল পৃথা, সাথে ম্যাচিং হিজাবও পরে নিল। গত ঈদে চাচু ওকে জামাটা গিফট করেছিল, খুব প্রিয় জামাটা ওর। আজকে এই খুশির দিনে এই জামাটাই ওর পরতে মন চাইলো। অপু কল দিল সবাইকে নিচে নামতে। আজ গাড়িতে করে রেস্টুরেন্টে যাবে ওরা। সবাই একে একে নামতে শুরু করলো। পৃথা এলো সবার শেষে। বেগুনি রঙা অষ্টদশীকে দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল অপু। সাক্ষাৎ পরি নেমে এসেছে যেন ঢাকা শহরের এই ছোট্ট গলিটায়। হৃৎপিণ্ডের একটানা ধুকপুকানের শব্দে কেবল শুনতে পাচ্ছিল সে।
বাকি সবই যেন নিশ্চুপ, নিস্তব্ধ। কেমন লাগছে আমাকে বলো তো? ভাইয়ের শব্দটা অপুর কানে আসতে পড়তে ভীষণ তেজে উঠলো ব্যহে এমন। ছোটবেলায় যদি জানতাম বড় বেলায় এসে এই মেয়েটার কাছেই এসে মন হারাতে হবে, তাহলে এই ভাইয়ের শব্দ তো বহু আগে নিষেধাজ্ঞা জারি করে দিতাম। কপাল চাপড়াতে ইচ্ছে করলো অপুর। কেমন আর লাগছে? প্রতিদিন যেমন লাগে তেমনই। কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। পিঠার মন খারাপ হলো, ভেবেছিল একটু প্রশংসা পাবে, কিন্তু ভুলে গিয়েছিল ও তো জন্মের নিরামিষ। পিছনে সব সিট বুকড। তুই সামনে বসে পড় পৃথা, আমরা পেছনে আছি। উপায়ন্তর না পেয়ে অগত্যার সামনেই বসলো পিঠা। গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো অপু। গাড়ি চলতে শুরু করলো। আজকের খুশির দিনটাই সবকিছু যেন অন্যরকম রঙিন লাগছে পিঠার কাছে। বাড়ির সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে পিঠা অপুর দিকে একটু মনোযোগ দিল। আকাশি রঙের ফর্মাল শার্টে হালকা খোঁচা খোঁচা দাড়িতে বেশ লাগছে তাকে। আর চোখে তাকানোটা অপু খেয়াল করলো না। স্টারিং এ হাত রেখে জিজ্ঞেস করলো, নতুন দেখছিস নাকি? মানে কোথায় যাচ্ছি আমরা? একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে নতুন, ভাবলাম সবাই মিলে যাই। অদিতি আপুকে নিয়েও সেভাবে বের হওয়া হয় না আমার কাজের চাপে। আর যেহেতু আজ একটা খুশির দিন, তাই সবাই মিলে একটু মজা করে আসি, কি বলিস? হ্যাঁ, খুব মজা হবে। পিঠার খুশি দেখে অপুর মনে হলো এই একটা মানুষকে হাসতে দেখেই হয়তো তার জন্ম। আজকাল পিঠা হাসলে ওর চারপাশটা কেমন যেন আপনা আপনি রঙিন হয়ে যাচ্ছে। অপু ডাকলো, পৃথা, বলো। তুই সবসময় কাজল পরে থাকিস, কাজলে তোর চোখে অদ্ভুত মায়া লেগে থাকে। পিঠা চোখ বড় করে তাকিয়ে রইল। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, গালগুলোতে লাল আভা এসে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। এই মানুষটা তার এইমাত্র প্রশংসা করলো, এই নিরামিষটা তার প্রশংসা করবে ভাবেনি। আজ সবকিছু এত সুন্দর কেন? সবে মিলে রেস্টুরেন্টে এসে পৌঁছালো। পিঠার সব ফেভারিট খাবার অর্ডার করলো অপু। জাহানার বেগম মনে মনে বেশ খুশি হলেন ছেলে পিঠার প্রতি এত কেয়ার দেখে। অদিতি ফোন কেটে পিঠাকে বলল, খিরে পিচ্ছি, আমার ভাই আজকাল তোর দেখি খুব খেয়াল রাখেছে, রহস্যটা কি? আপু কি সব বলছো? সে তো সবসময় তোমাদের সবার খেয়াল রাখে। তা তো রাখে, কিন্তু আজকাল কেন যেন মনে হচ্ছে একজনের উপর একটু বেশিই রাখছে। থুর আপু, কি সব বলো? খাও তো প্লিজ। পিঠা লজ্জে লাল নীল হয়ে গেল। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল। গাড়ির মধ্যেই পিঠা ঘুমিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে বারবার পিঠার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে অপু ভাবলো, সেই ছোট্টবেলায় ওর বাবা মা ছোট্ট এই পরিটিকে ফেলে চলে গেল। তারপর ওদের কাছে পিঠার আশা, বড় হওয়া সমস্ত কিছু ফ্ল্যাশব্যাকের মতো অপুর চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবাহীন এই মেয়েটির প্রতি রাজ্যের মায়ে এসে ভর করলো যেন। কখনো মুখ ফুটে কিছু চায়নি ওদের কাছে। সাধারণের মধ্যে অসাধারণ এই মেয়েটা তো অনেক কিছু প্রাপ্য ছিল। হয়তো মনের মধ্যে চাপা কষ্ট রেখেই পিতা বড় হয়ে গিয়েছে। কখনো বুঝতে দেয়নি ওর মনের কথাগুলো। অপুর আজ খুব জানতে ইচ্ছে করছে পিতার সব স্বপ্নগুলোর কথা, সব চা পাওয়ার কথা, যা সে কখনো জানতে চায়নি। চাইবে বা কিভাবে? কয়েকদিন আগেও এই মেয়েটিকে নিতান্তই ছোট মানুষ হিসেবে জানতো, কিন্তু সাইফের মামির বলা কথাগুলো শোনার পর কে যেন তার ভেতরটা নাড়া দিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো পিঠা কি বুঝি ওরা নিয়ে যাবে। অপুর জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমন কখনো ঘটেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে কখনো কোনো মেয়ে বন্ধু হয়নি। সে তার ক্যারিয়ার, তার পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। তার 26 বছরের জীবনে কোনো নারী তার ভেতরটাকে কখনো ছুঁয়ে দিতে পারেনি। মা, বোন আর পিঠা, এই তিন নারী সবসময় ছিল তার জীবনে। সৃষ্টিকর্তা কি তবে চেয়েছেন পিঠাই ওর জীবনে প্রথম আর শেষ নারী হিসেবে থেকে যাক? ও কি অপুর মতো করে অপুকে ভাববে কখনো? এমন হাজারো প্রশ্ন অপুর মনে ঘুরপাক খেতে লাগলো। চৈত্রের সেই রাতে অপুর শুধুই মনে হলো এক জীবন তো দেখতে দেখতে কেটে যাবে। সে জীবনে কেবল পিঠাই আসুক। তার অন্তরটাকে ছুঁয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র এই অষ্টাদশীর কাছেই আছে। সে রাতে অপুর ঘুম হলো না। কাকে বলবে আর অনুভূতির কথা? পিঠাকে? ও কি বুঝবে? নাকি মাকে বলবে? মাকে কি বলবে? মা, তোমার ছেলে মন হারিয়ে বসেছে, তাও ছোট্ট একটা মানুষের কাছে, যাকে তুমি চেনো, যাকে তুমিও অনেক ভালোবাসো। মাকে কি বলবে সে? মা, আমাকে পিঠাকে এনে দাও। আর কিছু চায় না। শত শত শিক্ষার্থীকে শিক্ষার আলো এনে দেওয়া অপু আজ অন্ধকারে হাঁটতে মরছে। তার সব আলো সেই অষ্টাদশীর কাছে। সেই অষ্টাদশী ছাড়া যে সবই অন্ধকার, জীবনটাই অন্ধকার।
আশরাফ সাহেব ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসেছেন। পিঠার দিকে চেয়ে বলেন, আম্মু, তোমার তো এখন ভার্সিটিতে ভর্তি হতে হবে। খুব মন দিয়ে পড়াশোনা করো মা। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো। আমি মেয়েকে নিয়ে খুব গর্ব করতে চাই। অবশ্যই চাচ্চু, আমি ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করব। তুমি শুধু দোয়া করো। পিতার স্বপ্ন ভরা সেই কথাগুলো অপু চুপচাপ শুনতে লাগলো। কত উজ্জ্বল চোখ নিয়ে স্বপ্ন পূরণের কথা বলছে আচ্ছা, পিতা কি ওকে ওর স্বপ্ন পূরণের পথে সঙ্গী করবে? অপু তো চাই পিতা অনেক বড় হোক, ওর সুন্দর একটা ক্যারিয়ার হোক, নিজের গর্ব করার একটা পরিচয় হোক। সেই স্বপ্ন পূরণের পথে অপু ওর পাশে থাকতে চায়। পিতা কি ওকে রাখবে ওর পাশে? আমার টাইম হয়ে যাচ্ছে মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। আসি বাবা। পৃথাকে ও কোচিংয়ে দিয়ায়, তারপর যা বাবা। আসার সময় তোর বাবা গিয়ে নিয়ে আসবে। 5 মিনিট দিলাম, এর মধ্যে আসবি, না হলে আমি তোকে রেখেই চলে যাব কিন্তু। পিতা রেডি হতেই দৌড় দিল ওর রুমে। আজও রিক্সা ডাকলো অপু। পিতা পাশে থাকলে রিক্সা উঠতে ইচ্ছে করে ওর। ভালোভাবে বস, যেভাবে বসেছিস মনে হচ্ছে বাতাস এলেই পড়ে যাবি। তুমি আমাকে কি ভাবো বলো তো ভাইয়া? আমি কি বাচ্চা? তো তুই কি বাচ্চার মা? অপুর কথায় পিতা তপ্তা খেলো। ভালো হবে না বলছি, আমাকে খাপালে। অপু হা হা করে হাসলো। পিতা আবারও সেই হাসিতে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর করে হাসতে হবে কেন? তাকে কোচিং এ নামিয়ে দিয়ে অপু চলে গেল ওর ভার্সিটিতে। যাওয়ার সময় বলে গেল, বাবা এলে তবেই যাবি, একা যাওয়ার চিন্তাও করবি না কিন্তু। পিতা মাথা নাড়ল। সেদিন সন্ধ্যায় জাহানারা বেগম আশরাফ সাহেবকে বলেন, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবে বলো? আচ্ছা, পৃথাকে আমরা আমাদের কাছেই রেখে দিলে কেমন হয়? বুঝলাম না ঠিক, কি বলতে চাচ্ছ? আমার অপুর বউ করে পৃথাকে আমরা রেখে দিলে কেমন হয়? পৃথাকে আমি দূরে পাঠানোর কথা ভাবতেও পারি না। অপুর জন্য আমি পৃথার চেয়ে উপযুক্ত কাউকে পাবো না। আপনি কি বলেন? জাহানারা, তুমি ঠিকই বলেছ। আসলে আমিও ভাবছিলাম অদিতির বিয়ের সময় অদিতির মতো পৃথাও আমাদের ছেড়ে চলে গেলে আমরা কিভাবে থাকবো। অদিতি তো কদিন পর পর আসে আমাদের কাছে। পৃথাকে নতুন ঠিকানা দিলেও তো আসতেও পারবে না। ওকে না দেখে আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, আমিও যে ওকে ছাড়া থাকা সম্ভব না। মেয়েটাকে আমি বুকে করে বড় করেছি। ও আমার চেয়ে আর কার কাছে বেশি নিরাপদ বলেন? ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। তুমি অপু আর পৃথার মতামত নিও। শরীফ মারা যাওয়ার পর পৃথাকে মাই আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সবাই মিলে গ্রামে গিয়ে মায়ের সাথে দেখাও করে আসবো, আর বিয়ের ব্যাপারেও আলোচনা করা যাবে সেখানে। জাহানারা বেগম রাজি হলেন। অপু বাসাতেই ছিল। জাহানারা বেগম অপুর কাছে গেলেন। হঠাৎ রুমে মাকে দেখে অপু বলল, আসো মা, বসো। কি রে, কি করছিলি? তোর সাথে একটু কথা বলার ছিল। এই তো অফিসিয়াল কাজকর্ম, জরুরি কিছু না, বসো। তুমি কি বলবে বলো। বাবা, আদিতির বিয়ে হয়ে গেল। আমার আর তোর বাবার ইচ্ছে এবার তোর বিয়ে দিয়ে বউ আনবো। তুই কি বলিস? মায়ের কথা শুনে অপু মনে মনে ভীষণ খেলো। কিভাবে মাকে বলবে পিঠার কথা? মা কি ভাববে? নিজেরই কাজিন বোন তাকে বিয়ের কথা বলে মা কিভাবে রিয়াক্ট করবে ভাবতে থাকলো। অপুকে চুপচাপ দেখে জাহানারা বেগম বলেন, বাবা, তুই যদি আমার কথাটা রাখিস, আমি আর তোর বাবা খুব খুশি হব। আমাদের পৃথাকে খুব পছন্দ বাবা। তোর বউ হিসাবে আমরা ওকেই চাই। তুই রাজি হয়ে যা প্লিজ। মায়ের কথা অপুর কান পর্যন্ত পৌঁছালো ঠিক, কিন্তু ঠিক বিশ্বাস হলো না। মা কি আসলে পিঠার কথা বলছে? এ কি সত্যি? অপু জিজ্ঞেস করলো, কার কথা বললে মা? কেন, পৃথাকে কি তোর পছন্দ না বাবা? ওর মতো লক্ষ্মী মেয়ে খুব কম হয়, তুই জানিস না? তুই তো ছোট থেকেই ওকে দেখছিস। কবে বড় হয়ে গেল টেরি পেলাম না আমরা। এমন লক্ষ্মী একটা মেয়েকে তুই বউ করতে চাস না? অপু বাকরুদ্ধ হয়ে গেল। সবকিছু স্বপ্ন লাগছে ওর কাছে। তোর বাবা আর আমি তোদের মতামত নিয়ে তবেই বিয়ের কথা আগাবো। তাই তোর মনে যাই আছে আমাকে বল বাবা। অপু নিজের উচ্ছ্বাসটা ধরে রেখে বলল, মা, সবসময় আমি তোমার আর বাবার কথা শুনেছি, আজও ব্যতিক্রম হবে না। তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু মা, আমার একটা কথা বলার ছিল। জাহানারা বেগম খুশি হলেন ছেলের কথা শুনে। বলেন, বল বাবা, কি বলবি? মা, পৃথার জীবনটা আর 10টা জীবনের মতো না, ও আর 10টা মেয়ের মতো না। ও কখনো প্রকাশ করে না, কিন্তু
ওর নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে, ওর কিছু স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার দায়িত্ব তো আমাদেরই মা। আমরা যদি এখন ওকে বিয়ের মতো দায়িত্বের বন্ধনে বেঁধে ফেলি, ও কি পারবে সেসব সামলাতে? ওর দিকটা তো আমাদের সবার আগে ভাবা লাগবে, তাই না মা? হয়তো তোমার বা বাবার দিকে তাকিয়ে ও বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু ওর স্বপ্নগুলো তো ওর অংশ, সেগুলো পূরণের আগে কি বিয়েটা ওর করা উচিত? জাহানারা বেগম ভাবনায় পড়লেন। অপু তো ঠিকই বলেছে, পৃথা তো আর 10টা মেয়ের মতো না। ওর জন্য ওর পড়াশোনা, ওর স্বপ্নগুলো অনেক দামি, তাই তো নিজেকে এমন ভাবে গড়ে তুলেছে ও। কখনোই নিজের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যায়নি। তাহলে কি ওকে এখনই বিয়ের মতো গুরু দায়িত্ব দিয়ে দেওয়া ঠিক হবে? ছেলের দিকে তাকিয়ে বলেন, ঠিক বলছিস বাবা, আমরা কেবল আমাদেরটাই দেখছি, ওর দিকটা ভাবিনি। ঠিক আছে, পৃথার মতামত জেনে আমি আর তোর বাবা এমন সিদ্ধান্তই নিব যাতে বিয়ে হলে ওর লক্ষ্য পূরণে কোনো ক্ষতি না হয়। তুই চিন্তা করিস না, আমরা সব সময় তোদের পাশে আছি। মায়ের কথা শুনে মনে মনে খুব আশ্বস্ত হলো অপু। এমন বাবা মা খুব ভাগ্য করে পেয়েছে আসলে। পৃথা কি মতামত দেয় সেটা ভাবনায় এলো অপুর। রাজি হবে সে, নাকি সারাজীবন ফার্স্ট হয়ে আসা ছেলেটা প্রথমবারের মতো ফেল হয়ে যাবে নিজের পছন্দের মেয়েটার কাছে? পৃথা পড়ছিল, বাইরে থেকে পড়ার আওয়াজ পাচ্ছিলেন জাহানারা বেগম। দরজা ঠেলে ভিতরে ঢুকে বললেন, কি রে মা, পড়া শেষ হয়নি? না চাচিমণি, এখনো অনেক বাকি। তুমি দাঁড়িয়ে কেন, বসো, তোমার কোলে মাথা রেখে একটু শুই, খুব মাথাটা ব্যথা করছে। বলেই পৃথা জাহানারার কোলে শুয়ে পড়ল। জাহানারা দেখলো কি অসম্ভব এক মায়াবতী তার কোলে শুয়ে আছে। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল ভেবে পেল না। এই তো মনে হয় সেদিন বাসে এলো অপুর বাবার কোলে চড়ে। তারপর দিন মাস বছর পেরিয়ে আজ কত বড় হয়ে গেল দেখতে দেখতে। জাহানারা পৃথার মাথায় বেলি কেটে দিতে দিতে বললেন, পৃথা মা, তোকে একটা কথা বলার ছিল। বলো চাচিমণি, কি বলতে চাও? মা, আমি আর তোর চাচু ভাবছিলাম তোকে আমাদের কাছেই রেখে দিব। আমি তো তোমাদের কাছেই থাকবো, আর কোথায় থাকবো আমি? হ্যাঁ, তা তো থাকবি, কিন্তু মা, মেয়েদের তো একদিন অন্যের ঘরে চলে যেতে হয়, এটাই নিয়ম। আমরা চাই তুই সেই অন্যের ঘরে না গিয়ে আমাদের ঘরেই আজীবন আমাদের মেয়ে হয়ে থাকবি মা? পারবি আমার ছেলেটার সুখ দুঃখের ওর পাশে থাকতে? পৃথা বিস্ফোরিত চোখে তাকালো, কান লজ্জায় লাল হয়ে গেল। এরকম মুহূর্ত সে কখনো কল্পনা করেনি। বাবা মা ছোটবেলায় হারিয়ে যাওয়া পৃথা কখনো ভাবেনি তার বিয়ে হবে, সংসার হবে, কারণ এই ব্যাপারগুলো তার কাছে সবসময় ধোঁয়াশা। তার জীবনে একমাত্র তার পড়াশোনা, তার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, আর 4 জন মানুষ যারা তার খুব কাছের। অন্য চিন্তা কখনো মাথায় আসেনি। পৃথা মাথা নিচু করে রইল। কি বলবে সে? অপু ভাইকে সে সবসময় বড় হিসেবে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, কিন্তু জীবন সঙ্গী হিসেবে ভাবা হয়নি। মানুষটা সে প্রাণ খোলা হাসিটা চোখে ভাসলো। কি সুন্দর হাসে মানুষটা। বুকটা ধুক ধুক করে উঠল। কি রে, কি ভাবছিস? আমার ছেলেকে পছন্দ না তোর? না হলে বল, মনে যা আছে আমাকে নির্দ্বিধায় বলে দে। চাচিমণি, তোমরাই আমার সবকিছু। জ্ঞান হওয়ার পর আমি তোমাদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি। তোমাদের কোনো কথা আমি রাখবো না এমন হতে পারে কখনো, কিন্তু চাচিমণি, আমার অনেক দিনের স্বপ্ন, আমি পড়াশোনা করে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই সুযোগটা কি আমি পাবো তোমাদের কাছে? জাহানারা পৃথাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পাগলি মা আমার, তোর সব স্বপ্নের ভার আরেকজন নিবে বলে বসে আছে, তা হয়তো তুই জানিসও না। একটুই বলবো, তোর সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। দুনিয়ার কে কি বলে বলুক, কিন্তু তোর স্বপ্ন সবার আগে, তারপর বাকি সব। নে এবার কোলে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পৃথা শুয়ে পড়ল। জাহানারা পৃথার মাথায় হাত রাখলেন। পৃথার মনে হলো মা তার মাথায় বুঝি হাত রাখলেন। কতদিন মায়ের স্পর্শ পায় না সে, কতগুলো বছর মাকে দেখে না। মায়ের কি তাকে মনে পড়ে? হয়তো না। পৃথার চোখের কোণে এক ফোঁটা জল ভীষণ অভিমানে জড়ো হলো। তার জীবনে নতুন হাওয়া বদলে আভাস এসেছে। এমন দিনে বাবা মা কেউই তার পাশে নেই। জলের ধারা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নীরবে। রাত 10টা। পৃথা পড়া শেষ করে ভাবলো একটু কফি খাওয়া যাক। রান্নাঘরে গিয়ে কফি বানাতে গিয়ে ভাবলো অপু ভাইয়াকেও 1 কাপ বানিয়ে দিয়ে আসি। কফি বানিয়ে অপুর রুমের দিকে আস্তে আস্তে হেঁটে চলল পৃথা। 3 টোকা দিতেই অপুর গলা শোনা গেল, আয় ভেতরে।
কি করছিলে, ব্যস্ত? না ব্যস্ত না, আয়। কফি এনেছিস? দে। কফি খেয়ে বলো কেমন হয়েছে। হঠাৎ এই প্রশ্ন? আগে তো কখনো আমার ভালো লেগেছে কিনা জিজ্ঞেস করতি না, আজ হঠাৎ কি মনে করে? না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, বস ওখানে। দাঁড়িয়ে আছিস কেন? অপু সপ্তপনে পিতাকে আর চোখে খেয়াল করেছে। কিছু কি পরিবর্তন ঘটলো? মা কি ওর সাথে আলাপ করেছে বিষয়টা নিয়ে? এমন গুটিসুটি মেরে আছে কেন? পৃথা, বলো। কিছু ভাবছিস তুই? এমন চুপচাপ কেন আজ? অপুর প্রশ্নে পিতা হালকা হাসলো। কিছু না, একটু ছাদে যাবে আমার সাথে? অপু কিছুক্ষণ তাকিয়ে রইল। আকাঙ্ক্ষিত মানুষটির মুখ ফুটে তার কাছে কিছু আবদার করে বলছে, এটা তার কাছে মনে হলো পরম পাওয়া। এর আগেও কত চকলেট, আইসক্রিম, ফুচকা চেয়েছে, কিন্তু আজ কথার মধ্যে অন্যরকম একটা আবদার খুঁজে পেল সে। পিতার মনটা কি আজ খারাপ জানার আগ্রহ হলো। অপু সায় দিল। চল। রাতের নির্জনতা, ঠান্ডা মৃদু মন্দ হাওয়ায় চারপাশটা অদ্ভুত সুন্দর লাগছে আজ। পিতা রেলিং ঘেঁষে দাঁড়ালো। অপু একটু দূরত্বে পাশাপাশি দাঁড়ালো পিতার। শুনশান নীরবতার চারিদিকে। নীরবতা ভেঙে অপু বলল, তোর মন খারাপ? তুমি কিভাবে বুঝলে? পিতার প্রশ্নে অপু তাকালো ওর মুখের দিকে। পূর্ণিমার চাঁদ অমাবস্যায় ঢেকে আছে, বুঝবো না? আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে অনেকদিন দেখি না। তুমি আমার মাকে দেখেছিলে? দেখেছি। আমার মা দেখতে কেমন জানো? আমার তো মায়ের চেহারাটাও মনে নেই ঠিক করে। পিতার কষ্টভরা কণ্ঠ শুনে অপু চমকালো। পিতার চোখে মুখে ভীষণ এক কষ্টের ছাপ। কই, আগে তো কখনো ওর এই কষ্ট দেখেনি অপু। আজ কি হলো ওর? পিতার আরেকটু কাছে ঘেঁষে এলো সে। পৃথা, একটা কথা জানিস, জীবন কেন এত উপভোগ্য বলতো? বলতে পারবো না। কেন উপভোগ্য? জীবনে আমরা যদি সবই পেয়ে যেতাম আমাদের মতো করে, তাহলে জীবন খুব একঘেয়ে হয়ে যেত। বেঁচে থাকার আনন্দ ফুরিয়ে যেত। আমাদের না পাওয়াগুলো আছে বলেই আমরা বেঁচে আছি। আর কেন বাঁচি জানিস? আমাদের অবচেতন মন জানে একদিন আমরা সেসব না পাওয়াগুলো পেয়ে যাব। এই আশায় আশায় আমরা বাঁচি। আর এই জন্যই জীবন এত উপভোগ্য। আমাদের না পাওয়াগুলোই আমাদের নিজেকে চেনায়, নিজেকে জানায়, নিজেকে নিয়ে ভাবায়। খুব সুন্দর বললে তো। তুমি এত কথা জানো? তুই কি আমাকে তোর মতো গবেট ভাবিস নাকি? ইস, গবেটকে? আমি কত ভালো স্টুডেন্ট তুমি জানো না? অপু হাসলো, কিছু বলল না। মেয়েটাকে কিছুটা হালকা লাগছে এখন। আচ্ছা পৃথা, যদি বড় মা কখনো ফেরত আসে, এসে বলে তোকে তার সাথে যেতে, তুই যাবি? পিতা তাকালো অপুর দিকে। অপুর চোখে কি যেন একটা ভয় দেখতে পেল। কিসের ভয় ওর চোখে মুখে? কি রে, বললি না? হুঁশ ফিরে আসতেই পিতা বলল, মা আসবে না। ধর যদি আসে? যাব না, আমি কখনোই যাব না। অপু ফোঁস করে একটা নিঃশ্বাস পেল। হঠাৎ এই প্রশ্ন কেন করলে তুমি? জানি না, বুঝতে পারছি না আজকাল আমার মনের কি হয়েছে। আমি নিজেই বুঝতে পারছি না। মনের ডাক্তার দেখাতে হবে বোধহয়। তো দেখাও ডাক্তার। যেই সেই ডাক্তারে হবে না ম্যাডাম, পার্মানেন্ট ডাক্তার লাগবে। বলে অপু রহস্যময় হাসি দিল। পিতার কান লাল হয়ে গেল। এসব কি বলছে লোকটা? কোনো কিছুর কি ইঙ্গিত দিচ্ছে? চাচিমণি তোমাকে কিছু বলেছে? পিতার প্রশ্নে চট করে ওর দিকে তাকালো অপু। কি বলবে? না, কিছু না। চলো, অনেক রাত হলো। এই বলে পিতাও উল্টো ঘুরে হেঁটে যেতে নিল। পৃথা শোন। ডাক শুনে ফিরে তাকালো পিতা। কি? আর একটু কাছে আয়। পিতা ফরকে গেল। চাচ্ছেটা কি মানুষটা? পিতা এগুলো। অপুর সামনে গিয়ে ওর বাতাসে উঠতে থাকা চুলগুলোয় হালকা একটা ফু দিল, দিয়ে বলল, তোর দুঃখগুলো আমাকে দিবি পৃথা? আবার সিন্ধুকে তোর দুঃখগুলো একটু একটু করে জমা করব, বিনিময়ে ফেরত দিব একটা একটা সুখের আধুলি। দিবি প্লিজ? পিতা ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আসছে বাতাসে। চুলগুলো একটু ছুঁয়ে দাও তীব্র বাসনা জাগলো। মানুষ মানুষের কাছে সুখ চায়, মানুষটা কি তার দুঃখগুলো চাইছে? কেমন করে ফেরাবে সে? পিতা আরেকটু এগিয়ে গেল সামনে। খুব সামান্য দূরত্ব দুজনের। মাথার উপর এক ফালি চাঁদ, তার নিচে দাঁড়ানো সৃষ্টির শ্রেষ্ঠ দুই মানব। সুখ দুঃখ বেচে কেনার হাট বসেছে সে এক টুকরো ছাদে। অনেকটা সময় বোধহয় এভাবেই পেরোলো। অপু আবার গাঢ় গলায় বলল, পৃথা, তোর দুঃখগুলো আমাকে দে,
তোর স্বপ্নগুলো পূরণের ভারটুকু আমাকে দে। বলবো না পাশে থাক, শুধু বলবো তোর পাশে আমাকে রাখ। যদি পথ চলতে চলতে কোনোদিন তোর মনে হয় আমি তোর যোগ্য, সেদিন আমার হয়ে থাকিস তুই অনন্তকালের জন্য। পিতার চোখে আনন্দের ফিনিক ফোঁটা এসে জড় হলো একটু একটু করে। চোখ ভর্তি পানি আর মুখে এক টুকরো হাসি দিয়ে পিতার সামনে এগিয়ে ওপর চুলগুলো হাত দিয়ে একটু গুছিয়ে দিতে দিতে বলো, তোমার এত প্রার্থনা ফিরিয়ে দেওয়ার মতো সাহস, শক্তি, ইচ্ছা কোনোটাই প্রকৃতি আমাকে দেয়নি। বাকিটা বুঝে নিও। অপু পিতার মাথায় হাত রাখলো, পরম যত্নে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড় মা দেখতে ভীষণ সুন্দর ছিল, তোর সবটুকু সৌন্দর্য তার কাছেই পাওয়া। তুই আজীবন এমন মায়াবী থাকিস। পিতা আলতো করে অপুর কাঁধে মাথাটা রেখে চেয়ে রইল এক ফালি চাঁদটার দিকে। আকাশে ঝুলে থাকা ওই চাঁদটা একাকী হলো। পিতার নিজেকে আজ একটু একা মনে হলো না। পরদিন সকালে নাস্তার টেবিলে পিতা ছাড়া বাকি সবাই বসেছে। জাহানারা বললেন, পুলি দেখ তো পৃথা আসছে না কেন এখনো? খালামা আপা তো পড়তাছে, বলছে পড়া শেষ হলে আইবো। মেয়েটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য অনেক কষ্ট করছে দিন রাত। আসলেই মেয়েটা এত পরিশ্রম করছে, ওর কষ্টটা সার্থক যেন করে দেন আল্লাহ। এত চিন্তা করো না তোমরা, ইনশাল্লাহ ও ভালো কোথাও চান্স পেয়ে যাবে। আমি উঠি মা এখন। বলে অপু অফিসের দিকে রওনা হলো। অপু চলে যাওয়ার খানিক বাদেই পিথা এলো নাস্তা করতে। বিয়ের প্রস্তাবের পর থেকে পিথা সবার সামনে অপুর সামনে যেতে একটু লজ্জায় পায়। সে চুপচাপ নাস্তা খেতে লাগলো। পৃথা আম্মু পড়াশোনা কেমন চলছে? জি চাচ্চু, ভালো চলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো মা। আপা আপনি সারাদিন এত পড়েন, নিজের একটু খেয়ালও রাখেন না। আসেন আজকে আপনার মাথায় একটু ঠান্ডা তেল দিয়ে দিই, আরাম পাইবো আপা। আচ্ছা খালা, দিয়ে দাও, ভালোই হবে। পড়তে পড়তে মাথাটা মাঝে মধ্যে এত গরম হয়ে যায়, অশান্তি লাগে খুব। তাই তো কইলাম আপা, আপনি নাস্তা সারেন, আমি হাতের কাজগুলো সাইরা আসতাছি। খাওয়া দাওয়া সেরে পিথার রুমে চলে যাচ্ছিল। হঠাৎ ইচ্ছে হলো অপুর রুমে যেতে। আস্তে আস্তে অপুর রুমে দরজা খুলে ভেতর ঢুকতেই পরিচিত একটা গায়ের ঘ্রাণ পেল। ঘর জুড়ে অপুর গায়ের একটা সুন্দর সুবাস। এত সুন্দর গোছানো রুমটা, ছিমছাম একটা খাট, একটা কাবার্ড, একটা স্টাডি টেবিল, দেওয়ালে সুন্দর কিছু পেন্টিং আর একটা ড্রেসিং টেবিল রাখা, পাশে কিছু ইনডোর প্ল্যান্ট। সব মিলিয়ে দারুণ সুন্দর সাজানো রুমটা। পিতা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেকবার এই রুমে এলো, একা কখনো এভাবে আসা হয়নি। রুমটা ভীষণ পছন্দ হলো। রুমটাও পছন্দের মানুষটার মতোই গোছালো আর সুন্দর। দেখতে দেখতে পিতার ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেল। শেষমেশে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেল। আশরাফ সাহেব জাহানারা বেগম খুব খুশি হলেন ওর সাফল্যে। পিতা অপুকে ফোন করে জানাতে যাবে, এমন সময় দেখলো অপুর ফোন থেকে ওর ফোনে কল এসেছে। কল ধরতেই অপু বলে উঠল, কংগ্রাচুলেশন ম্যাডাম, ট্রিট দেন আমাকে এবার। আমি দিব নাকি তুমি আমাকে দিবা? দিন রাত কষ্ট করলাম আমি, আমাকে তোমার ট্রিট দেওয়া উচিত। তুই তো তোর নিজের পায়ে কুড়াল মারছিস রে। এত টাকা খরচ করে আমি ফকির হয়ে গেলে কষ্ট কিন্তু তোরও হবে। কথার মানে বুঝে নিতে পিতা একটু লজ্জা পেল। অপু বুঝতে পেরে পেল। সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। কোথায়? গেলেই দেখবি। এখন ফোন রাখছি। আচ্ছা। তার মনে 100 প্রজাপতি ডানা মেলল। ভাবতে লাগলো আজকের দিনটা এত সুন্দর কেন। পিতা ওর সবচেয়ে প্রিয় ল্যাভেন্ডার কালার জামদানিটা বের করলো। এই জামদানিটা ওর অনেক পছন্দ হওয়া সত্ত্বেও কোনো উপলক্ষ সেভাবে না পাওয়াই পরা হয়নি। আজ সাদা ব্লাউজের সাথে জামদানিটা পরবে ঠিক করলো। খুবই হালকা সাজবে সে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা লুজ পাউডার। শাড়ির সাথে ম্যাচিং হিজাবটা পরে নিল। হাতে কিছু চুড়ি, ব্যাস সাজ কমপ্লিট। অপু বাসে ফিরেছে 1 ঘন্টা আগে। সেও নিশ্চয়ই রেডি হয়ে গিয়েছে এতক্ষণে। পিতা আয়নার সামনে নিজেকে আরেকবার একটু দেখে নিতেই ফোনে টুংটাং মেসেজ। অপু লিখেছে, আমি নিচে আছি, অপেক্ষা করছি। পিতা তাড়াতাড়ি জুতাটা পরে রুম থেকে বের হলো। বেরোনোর সাথে সাথে সামনে পড়লো ফুলি। ওকে দেখেই চোখ কপালে তুলে ফেললো সে। আপা আপনাকে তো খুবই সুন্দর লাগতাছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি এত সুন্দর কেন আপা? তোমার দেখার চোখ সুন্দর, তাই তোমার চোখে আমাকেও সুন্দর লাগছে। চাচিমণি কোথায় দেখেছো? খালাম্মা তো রুমি। আচ্ছা চাচিমণিকে তুমি একটু বলে দিও আমি অপু ভাইয়ার সাথে একটু বেরোচ্ছি, জলদি ফিরে আসবো।
আচ্ছা আমি বলে দেবো নে, আপনি যান। ঠিক আছে। গেটের বাইরে বেরোতেই দেখলো অপু দাঁড়িয়ে আছে। সাদা শুভ্র পাঞ্জাবিতে অপুকে কি দারুণ মানিয়েছে। পিতা ওর পিছনে গিয়ে খুক খুক করে একটু কাশলো। অপু চমকে পিছনে তাকালো। অপুকে চমকে দিয়ে পিতা খিলখিল করে হাসতে লাগলো। আচ্ছা, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে তোর খুব হাসি পাচ্ছে। বাহ বাহ, এত আটা ময়দা মাখতে কে বলেছে তোকে? পেতনি একটা। অপুর কথায় পিতার হাসি বন্ধ হয়ে গেল। বলে কি লোকটা, এত সুন্দর করে সাজলাম আর বলে কিনা পেতনি লাগছে। ঠোঁট উল্টিয়ে পিতা বলল, আমাকে না খেপালে কি তোমার শান্তি লাগে না? একটু প্রশংসাও তো করতে পারো নাকি? তোর প্রশংসা করতে গেলে আমাকে যে সন্ন্যাসী হয়ে যেতে হবে। বলে পিতার একটু কাছে এগিয়ে এলো অপু। গাঢ় গলায় বলল, এই রূপ নিয়ে আমার সামনে আসিস না তুই, বুঝেছিস? আমি নিজেকে আর কতবার বোঝাবো বল? আমাকে শান্তশিষ্ট থাকতে দে, অবাধ্য করিস না প্লিজ। বলতে বলতে পিতার হাত ধরে টেনে সামনে এনে বলল, চল, এবার দেরি হয়ে যাচ্ছে। অপুর কর্মকাণ্ডে পিতার কান গাল সব লাল হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা, মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। লজ্জায় নুয়ে রিকশায় উঠে বসলো। কোথায় যাচ্ছি আমরা বললে না তো? খুব সুন্দর একটা জায়গায়, গেলেই দেখতে পাবি। পিতা আর কিছু জিজ্ঞেস করলো না। অপুর শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে লাগছে তার। এত সুন্দর ঘ্রাণ নিতে নিতে সে কোথাও যেন হারিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা জায়গায় এসে রিক্সাটা থামলো। পিতা আশেপাশে তাকিয়ে দেখলো বেশ সুন্দর জায়গাটা। একটা নদীও আছে, পাশে একটা ঘাট, তাতে একটা ছোট্ট নৌকা বাঁধা। আশেপাশে বড় বড় ধান ক্ষেত, কিছু গাছ, সব মিলে খুবই সুন্দর, একদম সবুজ প্রকৃতি। ওরা দুজনে সামনে এগিয়ে গেল। শাড়ি পরে হাঁটতে একটু বেগ পেতে হচ্ছিল বলে ওপর হাতটা বাড়িয়ে দিল। বলল, আমার হাত ধরে হাঁট, যেভাবে হাঁটছিস মনে হচ্ছে যে কোনো সময় মাটিতে গড়াগড়ি খাবি। কথাটা বেঠিক বলেনি ভাবলো পিঠা। অপুর হাতটা ধরে সামনের দিকে হেঁটে চলো। হাঁটতে হাঁটতে নৌকার ঘাটে এসে পৌঁছালো। মাঝি নৌকাতেই ছিল। ওদের দেখে এগিয়ে এলো। অপু বলল, মামা, আমরা একটু নদীতে ঘুরবো, নিয়ে চলেন। জি আসেন মামা। অপু পিঠাকে ওর হাত বাড়িয়ে দিয়ে ডেকে বলল, আয় সাবধানে। ওর হাত ধরে পিঠা নৌকায় উঠে বসলো। কি সুন্দর শান্ত নদীটা। পিঠা পা ভিজে বসলো পানিতে। সন্ধ্যা নেমে আসছে। চারপাশটাই অদ্ভুত সুন্দর আলোর খেলা। পিঠা চোখ বন্ধ করে চারপাশটা উপভোগ করছিল। অপু এক দৃষ্টিতে পিঠা দিকে তাকিয়ে ভাবছে, এই সুন্দর সন্ধ্যাটা কেন তার জীবনে আরো আগে আসেনি? পিঠা কেন তার জীবনে আর একটু আগে আসেনি? জীবনে তো সুন্দর আগে কেন মনে হয়নি? কেন বারবার মনে হচ্ছে জীবনের বাকি সবগুলো সন্ধ্যায় পিঠা এভাবে ওর সামনে থাকুক? অনুভূতিরা কেন এত বেশ আমার? এই সুন্দর অনুভূতির নামই কি ভালোবাসা? ঢেউ চলচল শব্দে কতক্ষণ সময় পেরোলো ওরা জানে না। আকাশে তখন এক টুকরো চাঁদ উকি দিয়েছে। পৃথা, চল, এবার ফিরতে হবে। দুজনে আবার রিকশায় বসলো। শহরের দিকে যেতেই রাস্তার এক পাশে ফুচকার ভ্যান দেখতে পেল ওরা। অপু পিঠাকে বলল, চল এখানেই নামা যাক। পিঠা মাথা নাড়লো। ভাড়া মিটিয়ে ফুচকার ভ্যানের কাছে গিয়ে অপু বলল, মামা, ফুচকা বানাও। পিঠার চোখ তো তখন চকচক করছে আনন্দে। ফুচকা পেলে তো আর তার আর কিছুই লাগে না। গপ গপ একের পর এক সাবাস করতে লাগলো। ঝালে নাকের পানি চোখের পানিতে একাকার। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। ঝালে একাকার হয়ে গেছিস, তাও ফুচকা খাওয়া থামছে না। হয়েছে অনেক, এবার থাম। প্লিজ, আর কয়টা খাই না। আর একটাও না, চল। বলে টেনে পিঠাকে নিয়ে হাঁটতে শুরু করলো সে। উফ, তুমি কিন্তু খুব খারাপ ভাইয়া। আবার ভাইয়া ডাকে মেজাজ চড়ে উঠলো অপুর। একবার ডাকলি কেন, আরো ডাক। কি মধুর ডাক, আহা ভাইয়া। অপুর কথার ভঙ্গিতে হাসতে শুরু করলো এবার পিঠা। বেশ রাত হয়েছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। অপু একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার পার্সেল নিয়ে নিল। বাবা মা পিঠা সবাইকে নিয়ে একসাথে খাবার খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকান পড়লো সামনে। সেখান থেকে পিঠার জন্য ফুল দিয়ে বানানো হাতের বালা নিল। দেখি, হাত দে। বলে পিঠার হাত টেনে নিয়ে বালা দুটো পরিয়ে দিল। ফর্সা গোলগাল হাতে বালাগুলো কি সুন্দর মানিয়েছে। হাত নেড়ে চেড়ে দেখতে লাগলো পিঠা। রিকশায় করে বাড়ি ফিরে চলল ওরা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল সোফায় এক মহিলা বসা। চিনতে পারলো না ওনাকে। আরেক পাশে সাইফ ভাই আর অদিতি আপুকে দেখতে পেল। অদিতিকে দেখেই পিঠা বলে উঠল, কেমন আছো আপু? কেমন আছো সাইফ ভাইয়া? আমরা ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো। মহিলা এগিয়ে এসে পিঠার হাত ধরলেন। হাত ধরে ওকে টেনে ওনার কাছে নিয়ে বলেন,
কেমন আছো মা তুমি? পৃথা আমতা আমতা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও ভালো আলহামদুলিল্লাহ। আসো আমার পাশে এসে তুমি বসো। আমি সাইফের মামি হই, তুমি আপাতত আমাকে আন্টি ডাকতে পারো। হাসো বলো, মামুনি আমার পাশে বসো। বাহ, তোমার হাতের ফুলগুলো বেশ সুন্দর তো, খুব মানিয়েছে। পৃথা চট করে অপুর দিকে তাকালো। অপুর চেহারা দেখেই বুঝলো রেগে যাচ্ছে সে। পৃথাকে হাত ধরে টেনে মহিলা তার পাশে বসিয়ে দিলেন। পৃথা এবার জাহানারা বেগমের দিকে তাকালো। জাহানারা বেগম চুপচাপ। আপা, ও তো বাইরে থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে আসুক, পরে কথা বলবে আপনার সাথে। হ্যাঁ, সে ঠিক আছে আপা, অল্প একটু বসুক আমার পাশে। মাশাআল্লাহ, এত মিষ্টি একটা মেয়ে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো শুনলাম, খুব খুশি হয়েছি মা। পৃথা হালকা হাসলো, কিছু বলল না। অপু অদিতিকে ইশারায় ডাকলো। অদিতি চোখে চোখে বলল, আসছি একটু পর। এবার মায়ের দিকে তাকালো। মা ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝলেন ছেলে বলতে চাইছে এই মহিলা এখানে কেন। তিনি ইশারায় ছেলেকে চুপ থাকতে বললেন। অপুর ধৈর্যে কুলালো না। পৃথা, এদিকে আই একটু, প্যাকেটগুলো গুছিয়ে রাখতে হবে। বলে ডাকলো পৃথাকে। আন্টি আপনারা নাস্তা করেন, আমি একটু আসছি। বলে উঠে গেল সে। রান্নাঘরের দিকে এগুতেই অপু পৃথার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেল। একদম ওই মহিলার কাছাকাছি যাবি না তুই, বুঝেছিস? অপু ফুঁসে ওঠা দেখে পৃথা অবাক হয়ে গেল। কেন, কি হয়েছে বলবে তো? কি হয়েছে তোর জেনে কাজ নেই? বলেছি ওই মহিলার ধারে কাছে যাবি না, তার মানে যাবি না। যা এখন তোর রুমে যা, আমি এগুলো গুছিয়ে রাখছি। পৃথা মাথা নেড়ে চলে গেল ওর রুমে। মাথাটা রাগে গরম হয়ে গেল অপুর। একই মুসিবত এসে হাজির হলো ওদের জীবনে। পৃথা তো জানেও না মহিলা কি উদ্দেশ্য নিয়ে এসেছে। না, হেস্তু নেস্ত একটা করতে হবে। এমন সময় জাহানার এলেন রান্নাঘরে। এসব কি মা? ওই মহিলা এখানে কি করে? থাম বাবা, মেহমানের মুখের উপর কিছুই বলা যাবে না, এটা ভালো দেখায় না। আমি জানি না কিছু, কিভাবে হ্যান্ডেল করবে তোমরা জানো। আর আপুকে বিষয়টা জানিয়ে দাও, না হলে নতুন আত্মীয় খুব বাজে দিকে পড়ে মন নিতে পারে। জাহানারা চিন্তিত হয়ে পড়লেন। ছেলে ভুল কিছুই বলেনি। আপাতত অপুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। আবার ড্রয়িং রুমে চলে এলেন তিনি। আপা, পৃথা কোথায় গেল? ওর সামনেই না হয় ব্যাপারটা খুলে বলতাম। আসলে আপা হয়েছে কি, অপুর বাবা ব্যবসার কাজে ঢাকার বাইরে আছেন তো কিছুদিন ধরে ব্যস্ত। আমি ওনার সাথে আলাপের সুযোগ পাইনি। কিন্তু আপা, পৃথা এখনো ছোট, আমরা ওকে এখনই বিয়ে দিব না, তাই আপনাকে আমরা কথা দিতে পারছি না। আরে আপা, সমস্যা নেই, এখনই বিয়ে দিতে হবে এমন তো কথা নেই। রাইদো এবছর দেশে আসবে না, ওকে পৃথার কথা বলায় ও বলেছে 1 বছর পর পৃথাকে এসে ও দেখে আলাপ করতে চায়। ভেবে চিনতে না হয় সিদ্ধান্ত নিন আপনারা, সমস্যা নেই। আজ আসি আমি। জাহানারকে কিছু বলতে না দিয়েই মহিলা উঠে পড়লেন। অদিতি আজ এ বাসায় থাকবে, তাই অদিতি গেল না। সাইডকে নিয়ে তিনি চলে গেলেন। আড়াল থেকে সবই শুনল অপু। শুনে ওর মেজাজ সপ্তমে চড়ে গেল। এ কেমন কথা? বিয়ের আগে ওর বউটাকে নিয়ে মানুষ টানাটানি শুরু করে দিয়েছে। কি করবে সে এই মেয়েটাকে নিয়ে? উফ! সাইটের মামি চলে যাওয়ার পর জাহানার অদিতিকে তার রুমে নিয়ে এলেন। কি হয়েছে মা? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? অদিতি, আমি আর তোর বাবা একটা ব্যাপার কয়েকদিন ধরে ভেবে চিন্তে ঠিক করেছি। আমার আর তোর বাবার ইচ্ছা পৃথাকে আমার অপুর বউ করে আমাদের কাছেই রেখে দেব। তোকে বলবো বলবো করেও বলা হয়নি। এটা তো খুবই ভালো খবর মা। পৃথার চেয়ে বেস্ট আর কেউই হতে পারে না। ছোটবেলা থেকে ওকে ছাড়া আমরা কেউই কখনো থাকিনি। ওকে দূরে পাঠাতে কারো মনে সায় দেবে না। কিন্তু মা, সাইফের মামিকে এখন কিভাবে যে বোঝায়? মহিলা এত নাচল বান্দা। আমি ওই বাড়ি যাওয়ার পর থেকে বারবার পৃথার কথা বলছেন। আর তুমি তো জানো, সাইফের বাবা মা বেঁচে না থাকায় ওর মামা মামিরা ওর লাইফে অনেক গুরুত্বপূর্ণ সবসময়। তাই তো চিন্তা করছি রে মা, নতুন আত্মীয় যেহেতু, ব্যাপারটা এখন খুব কঠিন লাগছে। আচ্ছা, তুমি টেনশন করো না মা, আমি কোনোভাবে বুঝিয়ে নেবো ওনাকে, সব ঠিক হয়ে যাবে। পৃথা আর অপু কি রাজি বিয়েতে? হ্যাঁ, দুজনেই মনে হলো রাজি। আর দুজনের বন্ডিংও কত ভালো দেখছিস। পৃথার বয়স কম হলেও পরিবেশ পরিস্থিতি খুব ভালো বোঝে। আশা করি ওদের বোঝাপড়াতে সমস্যা হবে না। হ্যাঁ মা, এটা ঠিকই বলেছো।
তোর কি অবস্থা মা? নতুন সংসারে সব ভালো আছে তো? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা দোয়া করো। দোয়া সবসময় করি মা। জাহানারা অদিতির মাথায় হাত বুলিয়ে দিলেন। পৃথার ভার্সিটিতে আজ প্রথম দিন। অপুকে ভার্সিটিতে নিয়ে যাচ্ছে। ড্রাইভিং সিটে বসে পৃথার দিকে তাকালো সে। সাদা সালোয়ার কামিজে শুভ্র পরীর মতো সুন্দর লাগছে পৃথাকে। গাড়ির কাজ ভেদ করে চৈত্রের বাহিরে রোদটা ওর গাল ছুঁয়ে যাচ্ছে। রোদটাকে হিংসে হতে লাগলো অপুর। রোদের মতো সেও যদি পারতো পৃথার গালটা তার হাতে একটু ছুঁয়ে দিতে। আজ আব্বু আম্মুকে খুব মনে পড়ছে জানো। স্কুল কলেজ সব পার করে ফেললাম, কখনো আব্বু আম্মুর সাথে স্কুলে যাওয়ার ভাগ্য হলো না আমার। এখন ভার্সিটি জীবন শুরু, অথচ দেখো তারা কেউ আমার পাশে নেই। পৃথার কষ্টমাখা কথাগুলো শুনে অপুর ভেতরটা তোলপাড় করে উঠলো। তার কাছে যদি সত্যি কোনো ম্যাজিক থাকতো, সেই ম্যাজিক দিয়ে পৃথার সব কষ্ট সে মুছে দিত। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখার এত যন্ত্রণা কেন? আজ তোর একটা আনন্দের দিন। আজকের দিনে অতীত মনে করে কষ্ট পাস না। ভার্সিটির নতুন পরিবেশে তোর অনেক ভালো লাগবে, দেখিস নতুন নতুন বন্ধু পাবি অনেক। বলতে বলতে ভার্সিটির গেটে চলে এলো ওরা। গাড়ি থেকে নেমে পৃথাকে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল অপু। মাথায় হাত বুলিয়ে দিয়ে পৃথাকে বলল, মন দিয়ে ক্লাস করবি, ক্লাস শেষে আমাকে ফোন দিবি। আমি ফ্রি থাকলে তোকে নিয়ে যাব, আর না হলে ড্রাইভার পাঠাবো। একা বাসায় যাওয়ার চেষ্টা করবি না কিন্তু। পৃথা মাথা নাড়ল। ইদানিং মানুষটা ওর কত কাছে চলে এসেছে, কত খেয়াল রাখছে। ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল, আবার সাথে সাথে মনটা আনচান করে উঠল। তার সবচেয়ে কাছের মানুষগুলো তার